আসসালামু আলাইকুম সবাই। আচ্ছা, যারা জুমে আছেন একটু আমি কথা যে বলতেছি সাউন্ডটা পরিষ্কারভাবে পাচ্ছেন কিনা একটু জানাবেন আমাকে। জুমে যারা আছেন তারা একেবারে সাউন্ড পরিষ্কারভাবে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন। আচ্ছা, জুমের মানুষজন যারা আছেন তারা একটু সাউন্ডটা পরিষ্কারভাবে পাচ্ছেন কিনা জানাবেন। ওকে, চলেন শুরু করা যাক। আজকে অনেক কিছু পড়ানোর প্ল্যান। আজকে একটু লম্বা ক্লাস নেব ইনশাল্লাহ, কারণ আজকে অনেক কিছু পড়াবো। ওকে, কি দিয়ে শুরু করবো, দ্যাট ইজ দ্য কোশ্চেন। আমরা গত ক্লাসে আমি যখন পড়াচ্ছিলাম আপনাদেরকে একটা লেন্সকে পানিতে চুবাইলে কি হয় সেটা পড়াচ্ছিলাম। মানে আমি লাস্ট যেটা করেছিলাম সেটা হচ্ছে একটা লেন্সকে পানিতে ডুবানোর ফলে কি হয় সেটা দেখাইছিলাম, যে লেন্সকে পানিতে ডুবানোর ফলে কিভাবে তার ফোকাসটা বেড়ে যায় বা ক্ষমতাটা কমে যায়, এটা দেখাইছিলাম। আজকের ক্লাসটা শুরু করবো আমি ডিফারেন্ট একটা টপিক দিয়ে, সেটা হচ্ছে লেন্সের সংযোজন এবং তুল্য লেন্স। মানে হচ্ছে কতগুলো লেন্সকে যদি একত্রে যোগ করে দেওয়া যায় তাহলে সবগুলা লেন্সের সমন্বয়ে নতুন যে লেন্সটা তৈরি হবে সেই লেন্সের ফোকাস এবং ক্ষমতা কীরকম হবে সেটা আমরা দেখব। তো আমরা এখন শুরু করব লেন্সের সংযোজন ও তুল্য লেন্স। লেন্সের সংযোজন ও তুল্য লেন্স। এটার মানে হচ্ছে কতগুলো লেন্সকে যদি একসাথে আমি সংযুক্ত করি, কয়েকটা লেন্সকে যদি আমরা একসাথে সংযুক্ত করে দেই সেই লেন্সগুলা মিলে একত্রে যে ফোকাসটা হবে লেন্সের, সেই ফোকাসটা বা ক্ষমতাটা আমরা বের করব। দেখেন, ধরেন আপনার কাছে দুইটা লেন্স আছে, একটা লেন্স, এই যে একটা লেন্স আঁকলাম, এই লেন্সটার কারণে আলোর কি হবে, প্রতিসরণ হবে। এরপর সামনে যদি আরো একটা লেন্স থাকে সেই লেন্সের কারণে আলোর কি হবে, প্রতিসরণ হবে। তাহলে প্রতিটা লেন্সে আলোকে কি করতেছে, বাঁকাচ্ছে। তাহলে প্রত্যেকটা লেন্সকে যদি আমরা আলাদাভাবে চিন্তা করি, প্রতিটা লেন্সকে আলোক রশ্মিকে তারা বাঁকাবে, তাহলে ক্ষমতা, মোট ক্ষমতা P ইকুয়ালস টু P1 প্লাস P2 প্লাস P3 প্লাস P4 এইভাবে যাবে Pn পর্যন্ত। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া পি কি, পি তো পড়ান নাই। হ্যাঁ, পি পড়াই নাই, পি এখন পড়াচ্ছি। পি হচ্ছে লেন্সের ক্ষমতা, যেখানে পি লেন্সের ক্ষমতা। এখন লেন্সের ক্ষমতা উহা কি জিনিস, লেন্সের ক্ষমতা হচ্ছে ফোকাস দূরত্বকে মিটারে প্রকাশ করে তার ইনভার্স যেটা, সেটাই হচ্ছে লেন্সের ক্ষমতা। তাহলে P ইকুয়ালস টু কি, 1/f, যেখানে f হচ্ছে মিটারে প্রকাশিত ফোকাস দূরত্ব। P কি, P হচ্ছে লেন্সের ক্ষমতা। P এর একক কি, P এর একক ডাইঅপ্টার, প্রকাশ করা হয় ডি দ্বারা। এখন দেখেন উত্তল লেন্সের বেলায় এফটা কি, পজিটিভ, তাহলে উত্তল লেন্সের ক্ষমতা কি হবে, পজিটিভ। উত্তল লেন্সের ক্ষমতা হবে পজিটিভ।
আর অবতল লেন্সের ক্ষমতা হবে নেগেটিভ। সুতরাং আমরা এখান থেকে যেটা পাবো, একটা মিনিট, সরি, দেখেন তাহলে আমরা অনেকগুলি লেন্সকে যদি যুক্ত করে দিই একটার পর একটা, তখন তাদের ক্ষমতাগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। সো ক্ষমতা যদি যোগ হয় P সমান P1 প্লাস P2 প্লাস P3 এভাবে Pn পর্যন্ত, তাহলে P সমান কি 1/f, তাহলে 1/f সমান 1/f1 প্লাস 1/f2 প্লাস 1/f3 প্লাস 1/fn। এই হচ্ছে আমাদের লেন্সের ক্ষমতা বা লেন্সের ফোকাস থেকে কম্বিনেশনটা। এখন আসেন এইটা রিলেটেড কিরকম ম্যাথ থাকে সেটা আমরা দেখব, এইটা সম্পর্কিত কিরকম ম্যাথ থাকে সেটা দেখি। কোশ্চেন, +2 ডায়াপ্টার ও +3 ডায়াপ্টার এর দুইটি লেন্স একত্রে যুক্ত করা হলো। দেখেন +2 ডায়াপ্টার ও +3 ডায়াপ্টারের দুইটি লেন্স একত্রে যুক্ত করা হলো। লেন্স দ্বয়ের সংযোগ স্থলে পানি রাখা হলে তুল্য লেন্সের ফোকাস দূরত্ব ও ক্ষমতা কত? খেয়াল করেন কোশ্চেনটা, আমি 2 ডায়াপ্টার এবং 3 ডায়াপ্টারের দুইটা লেন্সকে একত্রে যুক্ত করে দিছি। খুবই ভালো কথা, যুক্ত করলাম। যুক্ত করার পরে কে বলছিল মাঝখানে পানি রাখতে? এই যে সব দুষ্কর্ম করেই ঝামেলাগুলো লাগায়। পানি না রাখলে কত সহজ এমসিকিউ অ্যান্সার, ভাইয়া এটা +2 +3 +5 হবে, শেষ। পানি রাখছেন কেন? এটাই হচ্ছে জাতির বিবেকের কাছে প্রশ্ন, পানি কেন রাখলাম? এখন খেয়াল করেন লেন্স দুটার মাঝখানে পানি রাখার ফলে কি হয়েছে সেটা আমরা একটু বুঝি। +2 ডায়াপ্টার, তার মানে এটা কি উত্তল লেন্স? যদি কিছু বলা না থাকে, কিছু কথা মনোযোগ দিয়ে শুনবেন, কিছুই যদি বলা না থাকে, উত্তল মানে উভোত্তল, দুই পাশে উত্তল, অবতল মানে উভ অবতল, মানে দুই পাশে অবতল। আপনার যদি কিছু বলে না দেয়, +2 ডায়াপ্টার দেখতেছেন, তার মানে এটা একটা উভোত্তল লেন্স। তাহলে আমার একটা লেন্সের ক্ষমতা P1 সমান হচ্ছে +2 ডায়াপ্টার, তাহলে এটার ফোকাস f1 = 1/2 0.5 মিটার। P2 +3 ডায়াপ্টার, f2 1/3, ফোকাসটা কত 0.33 মিটার। দেখেন দুইটা লেন্সেরই আমি ফোকাস আগে বের করে নিলাম। এখন দেখেন আমি ডায়াগ্রাম আঁকি। +2 ডায়াপ্টারের একটা লেন্স ধরেন এইটা, আর +3 ডায়াপ্টারের আরেকটা লেন্স পাশে রাখলেন, দুইটাই তো উত্তল লেন্স, তাহলে দুইটা লেন্সকে আপনি পাশে রাখছেন। পাশাপাশি রাখার পরে মাঝখানে, এই যে মাঝখানটায় রাখছেন পানি, কি করছেন মাঝখানে পানি রেখে দিচ্ছেন, এই যে মাঝখানে পানি রেখে দিচ্ছেন। একটু ভালো মতো তাকায় দেখেন তো, মাঝখানে পানি রাখলে এটা কি পানির তৈরি একটা অবতল লেন্স বা উভ অবতল লেন্স মাঝখানে তৈরি হয়ে গেছে না? দুইটা উত্তল লেন্স আছে, তাদের মাঝখানে পানি রাখছেন, মানে একটা পানির তৈরি অবতল বা উভ অবতল লেন্স তৈরি হয়ে গেছে।
সুতরাং আপনাকে এখন যেটা করতে হবে, মাঝখানে পানি রাখার কারণে যে অবতল লেন্সটা তৈরি হয়েছে সেইটার কি বের করতে হবে, ফোকাস বের করতে হবে, F3টা বের করতে হবে। তাহলে আমার মাঝখানে যে অবতল লেন্সটা তৈরি হলো, উভু অবতল লেন্স, এই যে দেখেন সুন্দর মতো বোঝা যাচ্ছে এটা একটা উভু অবতল লেন্স। এই উভু অবতল লেন্সের ফোকাসটা ধরলাম F3। এখন আমাদের কাজ হচ্ছে পানির তৈরি এই উভু অবতল লেন্সের ফোকাস F3টাকে খুঁজে বের করা। এখন F1 F2 যখন জানি, এবার একটু মজায় আসি। দেখেন আপনাদেরকে আমি গত ক্লাসে 6 রকম লেন্সের ফোকাস এবং বক্রতার ব্যাসার্ধ পড়াইছিলাম আমি। যারা গত ক্লাস ঠিকমতো মনোযোগ দিয়ে করেন নাই তারা কিন্তু পুরা আলো চ্যাপ্টারে ধরা খাবেন। গত ক্লাসে আমি লেন্সের কনস্ট্রাকশন থেকে ফোকাস কিভাবে আনতে হয় 6টা সিনারিও প্রত্যেকটা ধরে ধরে আমি শিখিয়ে দিছি, যে কোন দিক থেকে আলো গেলে কি হবে, যে দিক থেকে আলো যাক না কেন একটা লেন্সের ফোকাস চেঞ্জ হয় না, এগুলো কিন্তু আমি ধরে ধরে শিখিয়ে দিছি গত ক্লাসে। এখন তাহলে দেখি প্রথম লেন্সটা একটা উভু উত্তল লেন্স। উভোত্তল লেন্স যদি হয় 1/f1 ইকুয়ালস টু মিউ 1.5 - 1। কিচ্ছু যদি বলে না দেয়, দেখেন কিছু জিনিস মনে রাখেন, কিছুই বলে দেয় নাই, লেন্সটা কিসের তৈরি বলছে, বলে নাই, তাহলে নর্মালি লেন্স কিসের তৈরি হওয়ার কথা, কাচের। তাহলে কাচের তৈরি লেন্স হলে কাচের প্রতিসরণাঙ্ক কত, 1.5। এবার কিছুই যেহেতু বলে নাই, তার মানে কি দুই পাশের বক্রতার ব্যাসার্ধ সেম, তাহলে এটা হয়ে যাবে 2/r1। তাহলে এখন কেন 2/r1, চলেন আমরা একটু দেখে নিই কেন 2/r1 লিখলাম, আবার একটু রিপিট করি, রিভিউ করি। দেখেন এই বক্রতার ব্যাসার্ধ r1 সমান ধরেন 5 সেন্টিমিটার, এই পাশের বক্রতার ব্যাসার্ধ একই, r1 সমান 5 সেন্টিমিটার। তাহলে আলোক রশ্মি যে কোনো একদিক থেকে প্রবেশ করান, কারণ যে দিক থেকেই প্রবেশ করেন না কেন ফোকাস একই থাকবে। তাহলে 1/f সমান মিউ মাইনাস 1 ইন্টু বাম দিক থেকে তাকালে 1 প্রথমটা উত্তল দেখতেছি তাহলে +5, পরেরটা কি দেখতেছি অবতল দেখতেছি -5। তাহলে এই যে দেখেন মিউ -1 ইন্টু 1/+5 প্লাস 1/5, তার মানে মিউ -1 ইন্টু 2/5, তার মানে 1/f1 সমান মিউ -1 ইন্টু 2/r1 উভয় উত্তল লেন্সের জন্য। সেটাই কিন্তু আমি এখানে লিখছি, এই যে দেখেন কি লিখলাম 1.5 - 1 2/r1। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো 1/f1 মানে হাফ ইকুয়ালস টু 0.5 ইন্টু 2/r1। তাহলে এখান থেকে আমরা r1 এর যে ভ্যালুটা সেটা বের করি, r1 ইকুয়ালস টু হাফ বা 0.5, r1 সমান 0.5 পেলাম। মানে আমার প্রথম লেন্সের বক্রতার ব্যাসার্ধ কত, 0.5 মিটার। এবার একইভাবে দ্বিতীয় যে লেন্সটা আছে, আমরা যদি একইভাবে দ্বিতীয় লেন্সটার কথা চিন্তা করি, আচ্ছা এই জিনিসটা তো দেখালাম, এটার স্লাইডে না রাখি, এটা আমি যেহেতু বোঝানোর জন্য পড়াইছি এটা মুছে দিই। দ্বিতীয় লেন্সের জন্য আচ্ছা কোশ্চেনটাকে নিয়ে আসি। কোশ্চেনটাকে আমি উপরে রেখে দিচ্ছি। তাহলে দ্বিতীয় লেন্সের জন্য আমরা f2 যেটা পাচ্ছিলাম 1/f2 সমান মিউ -1 2/r2। এখন 1/f2 কত পেয়েছি দেখি, 1/f2, f2টা হচ্ছে 1/3 0.33, আর 1/f2টাই p2 মানে +3, 3 ইকুয়ালস টু 0.5 ইন্টু 2/r1 2/r2, তো r2 সমান 1/3 মিটার, 0.33 মিটার।
R1 R2 পেয়ে গেছি, তাহলে R1 R2 পেলে কি সুবিধা হয় দেখেন, R1 পাইছেন কত, R1 পাইছেন 0.5 মিটার 50 সেন্টিমিটার, আর R2 পাইছেন 0.33 মিটার মানে 33 সেন্টিমিটার। তাহলে আবার আমরা একটু ডায়াগ্রামটা চিন্তা করি, আঁকি। R1টা ছিল 50 সেন্টিমিটার, তার মানে এটার বক্রতার ব্যাসার্ধ বড়, দেখেন এটার বক্রতার ব্যাসার্ধ বড়। আর ডান পাশের যে লেন্সটা আছে R2, তার বক্রতার ব্যাসার্ধ ছোট, এটা পেট মোটকা হবে একটু বেশি, এই যে ঘটনাটা এরকম। তাহলে খেয়াল করে দেখেন, আমার বাম পাশের লেন্সটা হচ্ছে এটার জন্য R1 বললাম, ডান পাশের লেন্সটার জন্য কি বলবো, R2 বলবো। R1 R2 মান জানি। এইবার আমি মাঝখানে কি রাখবো, পানি রাখি, পানি, এই যে মাঝখানে পানি রাখতেছি। পানি রাখলাম মাঝখানে। তাহলে আমার যে অবতল লেন্সটা তৈরি হলো, সেই অবতল লেন্সটা হচ্ছে এই যে, শুধুমাত্র পানির তৈরি যে অবতল লেন্স, সেই লেন্সটা হচ্ছে দেখতে এই রকম। এটা হচ্ছে আমার পানির তৈরি অবতল লেন্স। তাহলে এই অবতল লেন্সটুকু বাদে বাকি সবাইকে আমি ভাগায় দিব, উড়ায় দিব। অবতল লেন্সটুকু বাদে বাকি সবাইকে ভাগায় দিলাম ভাগায়, কারণ আমার দরকার কি, এই অবতল লেন্সটুকুর ফোকাস বের করা। তাহলে এই অবতল লেন্সের ফোকাসটা আমি f3 চিন্তা করছিলাম। এবার দেখেন 1/f3, এখন মিউ কত, কার, পানির, এটা কিসের তৈরি, পানির, 1.33 - 1। যে কোনো একদিক থেকে তাকান, যে কোনো দিক থেকে তাকালেই হবে, ধরেন এই দিক থেকে তাকাচ্ছেন। প্রথমটা কি, অবতল, তাহলে প্রথমটা অবতল হলে 1/-R1, সূত্রের মাইনাস, পরেরটা কি, উত্তল দেখতেছেন না বাম দিক থেকে, পরেরটা উত্তল দেখতে পাচ্ছেন, উত্তলটা, তাহলে পজিটিভ 1/+R2। সো 0.33 ইন্টু 1/-R1, R1 এর মান কত বের হয়েছে, 0.5, মাইনাস R2 এর মান বের হয়েছে কত, 0.33। সো 0.33 ইন্টু, এখানে পাবো -2 -3 -5, -5 ইন্টু 0.33। তাহলে 5 ইন্টু 0.33 করি, ক্যালকুলেট করি কত হয় দেখি, 5 ইন্টু 0.33 -1.65। সো এই যে দেখেন 1/f সমান 1/f1 প্লাস 1/f2 প্লাস 1/f3। এখন 1/f1 হচ্ছে +2, 1/f2 হচ্ছে +3, আর 1/f3 হচ্ছে -1.65। 5 থেকে 1.65 বাদ দিই, 3.35। তাহলে f3 equals to 1/3.35। ফোকাসটা হয়ে যাচ্ছে 0.298 মিটার। f3 ফোকাসটা হচ্ছে কত, 0.298 মিটার। আর ক্ষমতা p3, চূড়ান্ত ক্ষমতা p সমান p1 প্লাস p2 প্লাস p3। এই চূড়ান্ত ক্ষমতা দেখেন 3.35, তাহলে চূড়ান্ত ক্ষমতা 3.35 ডায়োপ্টার। আর আমাদের অ্যাকচুয়ালি এটা f3 না, এটা হচ্ছে f, চূড়ান্ত ফোকাস, f সমান 0.298 মিটার। চূড়ান্ত ফোকাস 0.298 মিটার, আর চূড়ান্ত ক্ষমতা 3.35 মিটার। এই হচ্ছে আবার যদি দুইটা লেন্সের সংযোগস্থলে পানি রাখা হয় সেটার জন্য হিসাব নিকাশ। ওকে, হ্যাঁ দীপিত বলেন। ফার্স্টের দিকে যে আমরা লেন্সটা ধরলাম যেটা পাই কনভেক্স, সেটার ক্ষেত্রে দুই পাশটাকে আমরা সেম রেডিয়াস কিভাবে বুঝলাম? কিছু বলা আছে এখানে না। যদি কিছু বলা না থাকে আমরা কি করব? ও সেম ধরে নিতে হবে। হ্যাঁ, কিছু তো বলা নাই, তাহলে তো আমার কিছু করার নাই, তাই না? জি ঠিক আছে, ওকে ঠিক আছে, ওয়েলকাম। আচ্ছা দেখেন, তাহলে এটা যাচ্ছে হচ্ছে লেন্সের সংযোজন এবং তুল্য লেন্সের হিসাব নিকাশ। এখন আমি আপনাদেরকে কিছু ইন্টারেস্টিং কোশ্চেন দেখাবো। এই কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি আসে হচ্ছে এমসিকিউ হিসেবে। সো আমি কিছু এমসিকিউ কোশ্চেন আপনাদেরকে দেখাবো। এইখান থেকে কিছু এমসিকিউ কোশ্চেন আসা পসিবল। আমি কিছু কোশ্চেন জিজ্ঞেস করি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন আপনারা। এগুলো কিন্তু খুব কনফিউজ করে, খুবই কনফিউজ করে।
ধরেন একটা লেন্স নিলাম আমি, এটা একটা লেন্স। লেন্সের পেট বরাবর কেটে ফেলবো, মানে হচ্ছে লেন্সটাকে আমি এই বরাবর কাটবো, পেট বরাবর কাটবো, এরকম ভাবে দুইটা লেন্স করে ফেললাম। তাহলে উপরের অর্ধেক লেন্স, নিচের অর্ধেক লেন্স। প্রশ্নটি হলো একটা লেন্সকে এরকম ভাবে পেট বরাবর কেটে দ্বিখণ্ডিত করলে ওই লেন্সের ফোকাস বা ক্ষমতা চেঞ্জ হবে কিনা। সো কোন লেন্সকে প্রস্থ বরাবর কেটে দ্বিখণ্ডিত করা হলে লেন্সের ফোকাস ও ক্ষমতার পরিবর্তন হবে কিনা। যারা আছেন জুমে, ফেসবুকে যারা আছেন আমাকে অ্যান্সার দেন, এই প্রশ্নটার অ্যান্সার দেন। একটা লেন্সের পেট বরাবর কেটে দ্বিখণ্ডিত করে দিছি, তাহলে লেন্সের ফোকাস এবং ক্ষমতার কোনো রকম পরিবর্তন হবে কিনা। গিভ মি অ্যান্সারস। ইয়েস নো অ্যান্সার দিলেই হবে। মাত্র একজন অ্যান্সার দিছে। দুইজন অ্যান্সার দিল, তিনজন, চারজন। আরে মাশাআল্লাহ, সবাই তো পারে দেখি, তাহলে পড়াবো কি। সবাই ঠিক অ্যান্সার দিচ্ছেন। হবে না, হ্যাঁ নাইস। কেন হবে না সেটা বলে দিচ্ছি। দেখেন, একটা লেন্সের ফোকাস ডিপেন্ড করে কিসের উপরে? লেন্সের ফোকাস ডিপেন্ড করে হচ্ছে তার যে মিউ, f equals to 1 by f equals to mu minus 1 1 by r1 minus 1 by r2। দেখেন, লেন্সকে যদি প্রস্থ বরাবর কাটেন তাহলে মিউ কি চেঞ্জ হচ্ছে? হচ্ছে না। r1 চেঞ্জ হচ্ছে? হচ্ছে না। r2 চেঞ্জ হচ্ছে? হচ্ছে না। কেউই যদি চেঞ্জ না হয় তাহলে f চেঞ্জ হবে? হবে না। সুতরাং প্রস্থ বরাবর দ্বিখণ্ডিত করা হলে লেন্সের ফোকাস ও ক্ষমতা পরিবর্তিত হবে না। কিন্তু যদি দৈর্ঘ্য বরাবর কাটি, চলেন দৈর্ঘ্য বরাবর কাটবো। দৈর্ঘ্য বরাবর যদি কাটেন তাহলে কিন্তু ফোকাস চেঞ্জ হয়ে যাবে। কেন? কারণ বক্রতার ব্যাসার্ধ চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন, আমি যখন দৈর্ঘ্য বরাবর দুই টুকরা করে ফেলতেছি, একটা জিনিস খেয়াল করেন, এই যে আমার কিন্তু একটা সমতল পৃষ্ঠ চলে আসছে মাঝখানে, মিউ চেঞ্জ হয় নাই, কিন্তু বক্রতার ব্যাসার্ধ এক পৃষ্ঠের চেঞ্জ হয়ে গেছে। তাহলে দৈর্ঘ্য বরাবর কেটে সমান দুই টুকরা করা হলে ক্ষমতা অর্ধেক ও ফোকাস দ্বিগুণ হয়ে যায়। ধরেন এটা ছিল +4 ডায়াপ্টার, তাহলে বামেরটা +2 ডায়াপ্টার, ডানেরটা +2 ডায়াপ্টার। যখন +4 ডায়াপ্টার ছিল তখন ফোকাস 1/f
তাহলে এফ ছিল 1/4 0.25 মিটার। আর এখন এই যে +2 ডায়াপ্টারের জন্য 1/f প্রাইম 2 f প্রাইম সমান হাফ, f প্রাইম সমান 0.5 মিটার। দেখেন এই কথাই বলছি যে যদি আপনি দৈর্ঘ্য বরাবর কেটে সমান 2 টুকরা করে ফেলেন, ক্ষমতা অর্ধেক হয়ে যাবে, ফোকাস কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। আবার এই যে +2 ডায়াপ্টার ডায়াপ্টার জোড়া লাগালেই কি +4 ডায়াপ্টার পাবেন। তো এই হচ্ছে লেন্সের সংযোজন, তুল্য লেন্স রিলেটেড যা যা আসতে পারে পসিবল সব কিছুর আলোচনা। এখন আমরা যেটা যাব সেটা হচ্ছে লেন্সে বস্তু ও বিম্বের অবস্থান, মানে একটা লেন্সে কোথায় বস্তু রাখলে কোথায় বিম্ব তৈরি হবে সেইটা রিলেটেড কি কি ম্যাথ আমরা করব সেটা দেখব। এইখানে আমি একটু স্লো যাব, কেন স্লো যাব বলি। টোটাল 6 × 7টা সিনারিও তৈরি হবে। যেহেতু 7টা সিনারিও তৈরি হবে, আমাকে প্রতিটা সিনারিও আপনাদেরকে আলাদা আলাদাভাবে বুঝিয়ে রাখতে হবে যাতে করে পরে যে ধন্দে না পড়ে। এখন দেখেন, লেন্সে আমি বস্তু রাখবো, বস্তু রাখলে বিম্ব কই তৈরি হবে সেটা জানার জন্য আগে লেন্সের রশ্মি চিত্র জানতে হবে। সো জিনিসটা একটু 9-10-এর মতোই আলোচনা হয়ে যাবে, বাট আমি ডিটেলসে পড়াবো ইনশাল্লাহ। আমরা এইটা মাথায় রাখবো, লেন্সে বস্তু ও বিম্বের জন্য 1/u + 1/v = 1/f। এখন আমরা চিহ্নের নীতিগুলো জেনে রাখবো। চিহ্নের নীতি: সকল দূরত্ব আলোক কেন্দ্র হতে মাপা হবে। এখন আলোক কেন্দ্র আবার কি জিনিস এটা হচ্ছে আগে জানতে হবে। সকল দূরত্ব আলোক কেন্দ্র হতে মাপবো, তাহলে এখন আলোক কেন্দ্র কি জিনিস? ধরেন একটা লেন্স, সেটা উত্তল লেন্স হতে পারে, সেটা অবতল লেন্স হতে পারে। উত্তল লেন্স বা অবতল লেন্স যে কোনো লেন্সের ফোকাস কয়টা? 2টা। তাহলে ফোকাস যে 2টা আছে, এই 2টা ফোকাস দিয়ে যদি একটা রেখা টানি সেটা হচ্ছে প্রধান অক্ষ। তাহলে এটা হচ্ছে প্রধান অক্ষ। আর প্রধান অক্ষর উপরে আমি যদি 2 শীর্ষ বরাবর একটা রেখা টানি, যে বিন্দুতে ছেদ করবে এই ছেদ বিন্দুটা হচ্ছে আলোক কেন্দ্র। তো একইভাবে যদি এখানে যে প্রধান অক্ষ আর আমি এইখানে এই যে দুই পাশে, এটা হচ্ছে তাহলে আমার আলোক কেন্দ্র। তাহলে সকল দূরত্ব হবে কোথা থেকে? আলোক কেন্দ্র হতে মাপতে হবে। 1। 2 নাম্বার, বাস্তব বস্তুর দূরত্ব সব সময় ধনাত্মক। প্রশ্ন: বস্তু আবার অবাস্তব হইতে পারে নাকি? জি হতে পারে। কিভাবে? বস্তু কখন অবাস্তব হবে? যদি কোনো একটা বিম্বকে আমি বস্তু হিসেবে বিবেচনা করি তখন বস্তুটাই অবাস্তব হয়ে যাবে। আমি আবার রিপিট করতেছি, একটা বস্তু কোথাও আছে, বাস্তব বস্তুর দূরত্ব সবসময় ধনাত্মক, কিন্তু আমি যদি বস্তু না বিম্বটাকে একটা বস্তু হিসেবে চিন্তা করি, বিম্ব তো অরিজিনালি বস্তু না, সে বস্তুর একটা প্রতিচ্ছবি, তাহলে সেক্ষেত্রে দূরত্বটা ঋণাত্মক হয়ে যাবে। সুতরাং অলওয়েজ খেয়াল রাখবো আমরা, বাস্তব বস্তুর দূরত্ব সবসময় ধনাত্মক। ওকে, বাস্তব বিম্বের দূরত্ব ধনাত্মক।
এখন বাস্তব বিম্বটা কি? বাস্তব বিম্ব হচ্ছে যেখানে আলোক রশ্মি প্রকৃতপক্ষে মিলিত হয়। সেটা হচ্ছে বাস্তব বিম্ব। সামি, আমরা যে কোনো বিম্বকেই যদি বস্তু ধরি সেটা নেগেটিভ হবে লেন্সে, অবাস্তব বিম্ব না। আপনার যে কোনো বিম্বকে যখন আমি বস্তু হিসেবে কনসিডার করব সেটা তখন নেগেটিভ হবে, কারণ সেটা প্রকৃত বস্তু না। আর আরেকটা জিনিস, অবাস্তব বিম্বকে আপনি আর বস্তু হিসেবে চিন্তা করতে পারবেন না, আমি একটু পরে আসবো। কারণ অবাস্তব বিম্ব আলোটা কোথাও পড়ে না, সুতরাং ওই আলোকে আর প্রজেক্ট করা যায় না, সেটা নিয়ে টেনশনই করতে হবে না। অবাস্তব বিম্ব কখনো বস্তু আকারে কাজ করতে পারে না। বাস্তব বিম্ব আবারও সেটাকে প্রতিফলিত করা যায়, কিন্তু অবাস্তব বিম্ব শুধু চোখে দেখা যায়, কোনো লেন্স বা পর্দার মাধ্যমে সেটাকে প্রজেক্ট করা যায় না। সো আপনার কোশ্চেনের অ্যান্সারটা কনসেপ্টের মধ্যে চলে যায়। ওকে, এই দেখেন বাস্তব বিম্বের দূরত্ব কি হবে? ধনাত্মক হবে। আর অবাস্তব বিম্বের দূরত্ব হবে ঋণাত্মক। বাস্তব বিম্বের দূরত্ব ধনাত্মক, অবাস্তব বিম্বের দূরত্ব কি হবে? ঋণাত্মক হবে। ঠিক আছে, এখন আসেন আমরা এই যে বাস্তব বস্তুর দূরত্ব সবসময় ধনাত্মক ধরতেছি, এটাই আপনাদের মেজর কনসার্ন। এইটা মেজর কনসার্ন কেন, এটা আমি বুঝায় বলতেছি যে এই জিনিসটা কখন, কিভাবে, কোথায় ব্যবহার করব, এটা আমি এখন আপনাদেরকে বুঝাবো। সো আমি এখন বস্তু বিম্ব নিয়ে অনেক টানাহেঁচড়া করব। দেখেন, ধরেন যে কোনো একটা লেন্স নিই, যে কোনো একটা লেন্স নিলাম। এখন একটা বস্তু এখানে রাখলাম, তাহলে এই বস্তু থেকে যখন আলোক রশ্মি আসতেছে, এই যে দেখেন এটা কিন্তু বাস্তব বস্তু, বাস্তব বস্তু। এখন এই আলোক রশ্মিগুলা যে যদি কোথাও মিলিত হয়, আলোক রশ্মিগুলা কোথাও মিলিত হচ্ছে, এই যে আলোক রশ্মিগুলা মিলিত হচ্ছে কোথাও, তাহলে এই যে বিম্বটা, এটা বাস্তব বিম্ব। তাহলে একটা জিনিস খেয়াল করেন, প্রতিসরণে বাস্তব বিম্ব তৈরি হলে বস্তু ও বিম্ব বিপরীত পাশে থাকবে। দেখেন, আলোর প্রতিসরণে যখন বাস্তব বিম্ব তৈরি হচ্ছে, তখন বস্তু ও বিম্ব কোন দিকে থাকবে? বিপরীত পাশে। তাহলে ইউটা এখানে পজিটিভ, এখানে ভিটাও কি পজিটিভ, কারণ এক জায়গা থেকে আলো যাচ্ছে আরেক জায়গায় আলোটা মিলিত হচ্ছে। এখন যদি অবাস্তব বিম্ব তৈরি হয়, দেখি কি হয়। এই ধরেন অবতল লেন্স, একটা বস্তু রাখলাম, একটা আলোক রশ্মি গেল, এটা যেহেতু অভিসারী না, এটা অপসারী, আলোটা ছড়ায় গেল।
এই আলোটা পিছন দিকে যদি টান দেই এই দিক থেকে আসতেছে বলে মনে হবে, আর একটা আলো আলোক কেন্দ্র দিয়ে সোজাসুজি চলে যাবে। আলোক কেন্দ্র দিয়ে যদি সোজাসুজি চলে যায়, দেখেন এই যে ক্ষুদ্র একটা বিম্ব তৈরি হলো, তাহলে এটা হচ্ছে বাস্তব বস্তু, আর এখানে হচ্ছে অবাস্তব বিম্ব। এখন তাহলে বস্তুর দূরত্ব ইউ ধনাত্মক, কিন্তু বিম্বের দূরত্ব ভি ঋণাত্মক। এখন তাহলে খেয়াল করে দেখেন, আলোর প্রতিসরণে অবাস্তব বিম্ব তৈরি হলে বস্তু ও বিম্ব একই পাশে থাকবে। একই পাশে থাকবে। খেয়াল করেন, এখন আসেন, একটু আগে বলতেছিলাম বাস্তব বস্তুর দূরত্ব ধনাত্মক, অবাস্তব বস্তুর সিনারিওটা কি, অবাস্তব বস্তু কখন হবে? আমি এখানে ইমেজটা না এনে আপনাদেরকে অন্যভাবে আমি বুঝাবো, যাতে করে আপনারা আলোক যন্ত্রে যে সমস্যায় না পড়েন। আলোক রশ্মি যদি কোথাও থেকে অ্যাকচুয়ালি আসে সেটা বাস্তব বস্তু। তো আমি বলে দিচ্ছি, আলোক রশ্মি প্রকৃতপক্ষে যে বস্তু হতে আসছে তা বাস্তব। আলোক রশ্মি যে বস্তু হতে আসছে বলে মনে হচ্ছে তা অবাস্তব। আলোক রশ্মি যদি অ্যাকচুয়ালি কোনো বস্তু থেকে বা কোনো বিন্দু থেকে আসে সেটা বাস্তব, কিন্তু যদি মনে হয় কোথাও থেকে আসতেছে সেটা অবাস্তব। একদম সিম্পল এক্সাম্পল দিয়ে দিচ্ছি, দেখেন, ধরেন এটা একটা লেন্স, আপনার আলোক রশ্মি এর উপরে ধরেন অনেক দূর থেকে কিছু আলোক রশ্মি আসলো, এইভাবে আসলো। এখন বস্তু কই আছে আপনারা কেউই জানেন না। তাহলে আলোক রশ্মিগুলোকে পিছনের দিকে যদি মিলিত করি আমরা, জিনিসটা খেয়াল করেন, আলোক রশ্মিগুলোকে আমরা পিছনের দিকে যদি মিলিত করি তাহলে মনে হবে যে আলোক রশ্মি এখান থেকে আসতেছে। এই যে এই বিন্দুটা, তাহলে এটা হচ্ছে অবাস্তব লক্ষ্য বস্তু। ভয় পায় না, আপনাদের অবাস্তব লক্ষ্যবস্তু নিয়ে কোনো ম্যাথ আমি দেখি নাই। সো মানে বোর্ড পরীক্ষা বা বুয়েট ভর্তি পরীক্ষায় অবাস্তব লক্ষ্যবস্তু নিয়ে একটা মাত্র ম্যাথ আছে, সেটা ডিফারেন্ট একটা ম্যাথ, ওটা আমি পরে করাবো, চ্যাপ্টার শেষে করাবো। কিন্তু এইখানে অবাস্তব লক্ষ্যবস্তুর এই একটা মাত্র সিনারিও আছে। এখন আলোক রশ্মি যদি প্রকৃতপক্ষে কোনো বস্তু থেকে আসে তাহলে সেটা বাস্তব হয়ে যাবে। চলেন এখন একটা জিনিস খেয়াল করি, দেখেন জিনিসটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। ধরেন এটা একটা লেন্স, এটা অ্যাকচুয়ালি আলোক যন্ত্র পড়ার সময় খুব কাজে দিবে। আমি এখানে একটা বস্তু রাখছি, এই বস্তু থেকে আলোক রশ্মি যাচ্ছে, তাহলে এই দূরত্বটা u1 পজিটিভ। এখন আলোক রশ্মি এখান থেকে ধরেন গেল, যাচ্ছে, আরেকটা আলোক রশ্মি এখান দিয়ে যাচ্ছে। দেখেন আলোগুলা কোনো একটা বিন্দুতে মিলিত হয়েছে,
খেয়াল করেন এখানে কিন্তু আলো অ্যাকচুয়ালি যাচ্ছে, এটা কি মনে হচ্ছে যে আলো যাচ্ছে নাকি এখান থেকে অ্যাকচুয়ালি আলো যাচ্ছে? এখান থেকে অ্যাকচুয়ালি আলো যাচ্ছে। তাহলে এই যে বিম্বটা, এই বিম্ব এটা বাস্তব বিম্ব। তাহলে এর জন্য যে দূরত্ব হবে, এই দূরত্ব v1টাও পজিটিভ হবে, u1 পজিটিভ v1 পজিটিভ। এখন আমি আরেকটা সেকেন্ডারি লেন্স রাখবো এখানে, সেকেন্ডারি আরেকটা লেন্স রাখলাম, এই যে সেকেন্ডারি একটা লেন্স রাখলাম। এখন আপনারা ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই যে আমার বিম্ব যেটা ছিল বাস্তব বিম্ব, ধরেন এটা বস্তুটা এ বি, এ প্রাইম বি প্রাইম, এখান থেকে আলো কি আসতেছে বলে মনে হচ্ছে না এখান থেকে অ্যাকচুয়ালি আলো আসতেছে? এখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি আলোক রশ্মি যে এই লেন্সে পড়তেছে। তাহলে প্রকৃত পক্ষে যদি আলো যে পড়ে সেটা কি বাস্তব না অবাস্তব? সেটা বাস্তব। যদি আলো অ্যাকচুয়ালি কোনো জায়গা থেকে যে পড়ে সেটাকে আমরা কি বলবো? বাস্তব বলবো। সো বাস্তব অবাস্তবের সংজ্ঞাটা আসে কোথা থেকে? আলোক রশ্মি কি আসলে যাচ্ছে নাকি যাচ্ছে বলে মনে হচ্ছে? সুতরাং আমার এই যে বাস্তব বিম্বটা, এই বাস্তব বিম্ব থেকে আলোক রশ্মি যাচ্ছে বলে মনে হচ্ছে না, আলোক রশ্মি এদিক দিয়েই যাচ্ছে। এই যে দেখেন আলোক রশ্মিগুলো যাচ্ছে। তাহলে এই যে দূরত্বটুকু আমরা পেলাম u2, এই u2টা পজিটিভ হবে। সো বাস্তব কি অবাস্তব সেটা সব সময় মনে রাখবেন। আলোক রশ্মি কি প্রকৃতপক্ষে মিলিত হচ্ছে বিম্বের বেলায়? যদি আলোক রশ্মি মিলিত হয় সেটা বাস্তব, যদি মিলিত না হয় সেটা অবাস্তব। আর যখন লেন্সের সামনে কোনো একটাকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করব, যদি অ্যাকচুয়ালি ওইখান থেকে আলো আসে তার মানে কি? সেটা বাস্তব। আর যদি মনে হয় ওইখান থেকে আলো আসতেছে সেটা কি? অবাস্তব। সো এই যে অবাস্তব লক্ষ্যবস্তুর একটা এক্সাম্পল, যে আমার যদি অনেক দূর থেকে একটা লেন্সের উপরে আলো এসে পড়ে তখন আসলে মনে হবে আলোটা এই যে লাল যে ডট পয়েন্ট, এই পয়েন্ট থেকে বিচ্ছুরিত হচ্ছে, এই পয়েন্ট থেকে আসতেছে। তাহলে এইটা হচ্ছে অবাস্তব লক্ষ্যবস্তু, এবং এইখানে যে দূরত্বটা আছে এই দূরত্বটা ইউটা হবে ঋণাত্মক। এইবার আমি তো বললাম যে অবাস্তব লক্ষ্যবস্তুর একটা মাত্র ম্যাথ আমি করাবো, কিন্তু সেটা চ্যাপ্টারের শেষের দিকে করাবো। এখন আপনাদের মাথায় আমি প্যাচ লাগাবো না। আপাতত অবাস্তব লক্ষ্যবস্তু নিয়ে আর টেনশন করেন না, আমি আপনাদেরকে সিনারিও বলে দিছি কখন কোনটা প্লাস হবে কখন কোনটা মাইনাস হবে। এখন আমরা লেন্সে বাস্তব বিম্ব দেখে ফেলছি, লেন্সে অবাস্তব বিম্ব দেখে ফেলছি, কোন দিকে বাস্তব বিম্ব হবে কোন দিকে অবাস্তব বিম্ব হবে সেটাও দেখে ফেলছি। এবার আমরা দেখব লেন্সে রশ্মি চিত্র। বেশ কিছু প্রপার্টি আলোচনা করব আমি। এক, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রতিসরণের পর প্রধান ফোকাস দিয়ে যায় এটা উত্তল লেন্সে, অথবা প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়, এটা অবতল লেন্সে। সো এখন তাহলে চলেন দেখি, আমি দুই রকমের লেন্স দেখতেছি, উত্তল লেন্স অবতল লেন্স। কোথায় রশ্মিটা কিরকম হবে সেটা জানা খুব জরুরি। দেখেন এটা আমার একটা উত্তল লেন্স, তাহলে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি
প্রতিসরণের পর প্রধান ফোকাস দিয়ে যাবে, এই যে প্রধান ফোকাস দিয়েই গমন করবে। আর যদি অবতল লেন্স নেই, ধরেন এটার ফোকাস এরকম একটা, এরকম আর একটা, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি, খেয়াল করেন এটা অপসারী লেন্স, তাহলে প্রতিসরণের পরে আলোক রশ্মিটা বাইরের দিকে চলে যাবে। কিভাবে যাবে? এমন ভাবে যাবে যাতে মনে হয় সে প্রধান ফোকাস থেকে আসতেছে। এই যে দেখেন, তাহলে এটা গেল হচ্ছে রশ্মি চিত্রের প্রথম প্রপার্টি। এবার আসবো দ্বিতীয় প্রপার্টিতে, প্রপার্টি নাম্বার 2। আলোক কেন্দ্র দিয়ে গমনকারী আলোক রশ্মি সরাসরি চলে যায়। আলোক কেন্দ্র দিয়ে যে আলোক রশ্মি যাবে সেটা সোজা যাবে, বিন্দুমাত্র প্রতিসরিত হবে না। তাহলে আমার এই যে একটা উত্তল লেন্সের আলোক কেন্দ্র বরাবর যদি কোনো আলোক রশ্মি আসে, তার মানে এইখানে আলোক কেন্দ্র বরাবর যদি কোনো আলোক রশ্মি আসে, সেটা ডিরেক্টলি আলোক কেন্দ্র হয়েই চলে যাবে, সে একটু বাঁকবে না, তার বাঁকার কোনো সুযোগ নেই। আর যদি অবতল লেন্স নেই, এখানেও আলোক কেন্দ্র বরাবর যে আলোক রশ্মি আসবে সেটা আলোক কেন্দ্র বরাবরই চলে যাবে। দুটো প্রপার্টি গেল। তাহলে এরবার আসি থার্ড প্রপার্টিতে। প্রপার্টি নাম্বার 3, প্রধান ফোকাস দিয়ে আগত আলোক রশ্মি মানে যে আলোটা প্রধান ফোকাস দিয়ে আসবে, এটা অবশ্যই উত্তল লেন্সে। প্রতিসরণের পর, আচ্ছা অবতল লেন্সেরটাও বলে ফেলে একবারে। দেখেন, প্রধান ফোকাস দিয়ে যদি আসে উত্তল লেন্সে, আর অবতল লেন্সে তো আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে আসতে পারবে না। অবতল লেন্সে কখনোই আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে আসা পসিবল না। তাহলে আলোক রশ্মি প্রধান ফোকাস অভিমুখে আসবে। তাহলে প্রধান ফোকাস অভিমুখে আগত আলোক রশ্মি, এখানে লিখে দেই অবতল লেন্স। প্রতিসরণের পর সে কি করবে? প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। তাহলে আবারও দেখি, এটা একটা লেন্স,
তাহলে এইখানে একটা প্রধান ফোকাস থাকলো, এখানে একটা প্রধান ফোকাস থাকলো। এখন প্রধান ফোকাস দিয়ে যে আলোক রশ্মি আসবে সেটা প্রতিসরণের পর কোন দিক দিয়ে যাবে? প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে। আর যদি অবতল লেন্স আসে, ধরেন কোন একটা আলোক রশ্মি প্রধান ফোকাস অভিমুখে আসতেছে, তাহলে আলোক রশ্মি যদি প্রধান ফোকাস অভিমুখে এইভাবে আসে, ধরেন এইভাবে আসে আলোক রশ্মি, সে প্রতিসরণের পরে কি করবে? এই যে প্রতিসরণের পরে সে চলে যাবে প্রধান অক্ষ বরাবর। সো অ্যাকচুয়ালি আমি ভুল লাগতেছি নাকি একটু দেখে দাঁড়ান। যে আলোক রশ্মি এই আলো এদিকে আসার প্রশ্নই আসে না, আমি ভুল লাগছি। এটা তো অপসারী হবে, এটা এই বরাবর চলে যাবে। দেখেন দুঃখিত, আমি আগের বার ভুল লাগছিলাম। ঘটনাটা হচ্ছে এইরকম, আলোক রশ্মি তো এইদিকে আসবে না, অবতল লেন্সে আলোক রশ্মিটা এইদিকে আসার কথা কিনা। এই একটা মিনিট, এটা আমি একটু দেখে নিই, নাহলে আবার ভুল হয়ে যাবে। এটা আমি একটু কনফিউজ, আমি একটু এঁকে দেখে নিই। এটা বক্রতার কেন্দ্র, ফোকাস অভিমুখে যে আলোক রশ্মি আসবে যদি এইভাবে আসে, আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি, ঘটনাটা তো এটাই হওয়া উচিত। তারপর আমি একটু চেক করি, এটা এটা মানে হচ্ছে ভুল বলা যাবে না। একটা মিনিট, ওকে, শুরুতেই ঠিক আসছিলাম। প্রতিসরণ তো আমার মাথা একটু তালগোল পাকে গেছে, তো আলোর প্রতিসরণ পড়তেছি আমরা, আমি শুরুতেই ঠিক আসছিলাম, আলোর প্রতিসরণ তো। সো ঠিক আছে, এটাই হবে, কারণ অলরেডি এটা অপসারী হচ্ছে, তার মিলিত হওয়ার কথা ছিল, তাকে আমি অপসারী করে দিলাম। সো দিস ইজ ওকে, হ্যাঁ ঠিকই আছে, এটাই হবে। এবং আমার মানে ম্যাথমেটিক্যাল হিসাবও তাই বলে। ওকে, কনফিউশন শেষ। ওকে, সো খেয়াল করেন, আমার টোটাল রশ্মিগুলা কখন কি হবে সেটা বলে ফেলছি। এইবার চলেন একটি একটি করে কোথায় বস্তু রাখলে কোথায় বিম্ব তৈরি হবে সেটার ডেভেলপমেন্ট শুরু করব। কিন্তু তার আগে আমি আরেকটা জিনিস বলে নিব, এটা হচ্ছে বিবর্ধন বা রৈখিক বিবর্ধন কাকে বলে। বিবর্ধন ম্যাগনিফিকেশন, m equals to বিম্বের আকার বাই বস্তুর আকার। বিম্বের আকার এবং বস্তুর আকারের যে রেশিও বা অনুপাত সেটাকে বলা হয়
বিবর্ধন বা রৈখিক বিবর্ধন এম। এখন আপনাদের বইয়ে একটা জ্ঞানজাম আছে, আমি বইয়ের জ্ঞানজামটা আপনাদেরকে ক্লিয়ার করে দেব। এখন দেখেন, ধরেন আমি এখানে একটা বস্তু রাখবো, বস্তুর ফলে একটা বিম্ব তৈরি হবে। বস্তুটা এখানে রাখলাম, এটা হচ্ছে ফোকাস। তাহলে এখান দিয়ে আলোক রশ্মি যাবে, এখান দিয়ে আলোক রশ্মি যাবে, এটা হয়ে গেল বিম্ব। তাহলে এটা আলোক কেন্দ্র ও, এটা এ, এটা বি, এটা এ প্রাইম বি প্রাইম। দেখেন ত্রিভুজ ও এ বি ও ত্রিভুজ ও এ প্রাইম বি প্রাইম সদৃশ। ও এ বি যে ত্রিভুজটা আছে আর ও এ প্রাইম বি প্রাইম যে ত্রিভুজটা আছে, এই দুটো ত্রিভুজ সদৃশ। তাহলে এ প্রাইম বি প্রাইম বিম্বের আকার ডিভাইডেড বাই এ বি বস্তুর আকার ইকুয়ালস টু ও এ প্রাইম ডিভাইডেড বাই ও এ। এখন ও এ প্রাইমটা হচ্ছে ভি আর ও এটা হচ্ছে ইউ। এবার দেখেন, আমি বলতেছি বিম্বের আকার আর বস্তুর আকার, আকার তো আকারই সবসময় তো পজিটিভ, তাহলে এ প্রাইম বি প্রাইম বাই এ বি অলওয়েজ পজিটিভ হওয়া উচিত। কিন্তু এই যে ও এ প্রাইমটা বিম্বের দূরত্ব, সেটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। এই কারণে আমি অলওয়েজ প্রেফার করি এটাকে ভি বাই ইউ এর পরম মান হিসেবে। সো এল প্রাইম বাই এল, এই যে আপনাদের বইয়েও যদিও প্লাস মাইনাস নিয়ে অনেক প্যাচাইছে, আমি কোথাও প্যাচাবো না, আমি প্লাস মাইনাস ছাড়া সব জায়গায় করাবো। কিভাবে সব অঙ্ক প্লাস মাইনাস ছাড়া করানো যায় সেটা আমি স্টেপ ওয়াইজ আপনাদেরকে দেখাই দেবো, টেনশন নেন না। সো বিবর্ধন ম্যাগনিফিকেশন বা রৈখিক বিবর্ধন, যেটা লিনিয়ার ম্যাগনিফিকেশন, সেটা সবসময় হচ্ছে বিম্বের আকার এবং বস্তুর আকারের রেশিও বা অনুপাত, এবং সেটা হবে ভি বাই ইউ এর পরম মান। কেন পরম মান সেটা আমি আস্তে আস্তে ম্যাথ করতে করতে আপনাদেরকে এক্সপ্লেন করব। স্পেশালি সাজান তপন স্যারের বইয়ে প্লাস মাইনাস ধরে মাথায় এমন গুলানো হয়েছে, আমি নিজে যখন আলো পড়তে গেছিলাম আমার না চোখে আমি সর্ষের ফুল দেখছিলাম যে ইহা কি করছে। পরে আমি দেখলাম আরে বস্তু কই বিম্ব কই এটা তো আমি জানি, তাহলে জানলে হুদাই মাইনাস প্লাস নিয়ে পেঁচাচ্ছে কেন। সো আমার কাছে ওইটা কমপ্লিটলি অ্যাবসার্ড একটা জিনিস লাগছে। আমাদের সকল স্যারের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা জ্ঞাপন করে আমি বলতেছি, আমার কাছে পুরো জিনিসটা অ্যাবসার্ড লাগছে। কেন মাইনাস লাগছে? কারণ বিবর্ধন পড়তেছি আমি, কত গুণ বড় হবে সেটা জানতেছি, এখানে আবার মাইনাস ওর কি আছে। সো আমি আজকে আর সামনে আগাবো না, আমরা আগামী ক্লাসে যখন আমি আপনাদেরকে বস্তু কোথায় থাকলে বিম্ব কোথায় তৈরি হবে সেখান থেকে প্রত্যেকটার ক্ষেত্রে আপনি ম্যাগনিফিকেশন কিভাবে বের করতে হয় আমি সেটা শিখিয়ে দিব। আচ্ছা, একটা প্রশ্ন করছেন আমাকে মাহি হাসান ভাইয়া, অবতল লেন্সের ক্ষেত্রে বস্তু ফোকাসের ভিতরে হবে না এই কেসে? এই যে দেখেন এই তিনটা কেসে বস্তু কই আছে ডাজন্ট ম্যাটার। এই রশ্মি চিত্রগুলায় বস্তু কই আছে সেটা কোনো ইস্যুই না, বস্তু যেখানে ইচ্ছা সেখানে থাকুক, রশ্মিগুলা এইভাবে আসলে প্রতিসরিত রশ্মি এইভাবে যাবে। সো আমি যত জায়গায় বস্তু এবং বিম্বের অবস্থান নির্দেশ করব সব জায়গায় এই তিনটা কনভেনশন বা চিহ্নের রীতিই ফলো করবে, এর বাইরে আমি কোথাও যাবই না। ওকে, আজকে আর তাহলে রশ্মি চিত্রে হাত না দেই, কারণ ওগুলা ভেঙে আঁকলে আসলে হবে না। একবারে আমি আপনাদেরকে বলে দিই, উত্তর লেন্স একটা খারাপ লেন্স, বদ লেন্স। কেন বদ লেন্স? এই উত্তর লেন্সের ক্ষেত্রেই সে মোটামুটি কয় টাইপের দাঁড়ান দেখি। অসীমে থাকলে একটা, অসীম বক্রতার কেন্দ্রের মধ্যে থাকলে একটা, বক্রতার কেন্দ্রের উপরে দাঁড়ায় থাকলে একটা, বক্রতার কেন্দ্র ফোকাসে থাকলে একটা, এবং ফোকাসের ভিতরে ফোকাসের উপর দাঁড়াইলে একটা, ফোকাসের ভিতরে। শুধু উত্তর লেন্সে 6 রকমের বিম্ব হওয়া সম্ভব, মানে বস্তুটাকে 6 রকম ভাবে রেখে 6 রকম ভাবে বিম্ব তৈরি করা সম্ভব। এটা উত্তর লেন্স, দুষ্ট লেন্স। অবতল লেন্স খুবই ভদ্র একটা লেন্স, এতই ভদ্র যেখানেই বস্তু রাখেন সে একই রকম বিম্ব দিবে। সো অবতল লেন্স পড়তে কষ্ট হবে না,
কষ্ট হয়ে যায় উত্তর লেন্স পড়তে। আমি উত্তর লেন্সের ইনশাল্লাহ আগামী ক্লাস শুরুই করব। উত্তর লেন্সের প্রত্যেকটা সিনারিও কোথায় কোথায় অ্যাপ্লাই হয়, যে আমি মানুষের চোখে কোন সিনারিওটা, ক্যামেরার লেন্সে কোন সিনারিওটা, আমি প্রত্যেকটা সিনারিও আপনাদেরকে আলাদাভাবে ইনশাল্লাহ দেখাবো এবং তাতে আপনাদের ম্যাথ করতে সহজ হবে। ওকে, আজকে যেটুকু পড়ালাম এর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে এখন কোশ্চেন করতে পারেন। দীপিত হাত তুলছেন। আগের ক্লাস নিয়ে একটু কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। তবে একটা বলছেন যে বস্তুর দিক থেকে তাকালে অথবা আলোক রশ্মি দিক থেকে গমন করবে, সেখান থেকে তাকালে যদি কনভেক্স সারফেস দেখি তাহলে রেডিয়াস অফ কার্ভেচার পজিটিভ হবে। জি। আর যদি উল্টা হয়, যেমন বস্তুটা একদিকে বাট আমি তাকাইলাম অন্য দিক থেকে, তখন কি দরকার নাই, আপনি বস্তু যেদিকে সেদিক থেকে আলো যাবে খেয়াল করেন। একটা বেসিক জিনিস মাথায় রাখেন, আমার না এই জিনিসগুলা বইয়ের ক্ষেত্রে একটু বিরক্ত লাগছে, আমি বুঝাই বলি। আমি বাদ দেন না, একটা জিনিস খেয়াল করেন, আমি যখন আলো পড়তে শুরু করছি ক্লাস 8 এ, আপনারা সরি 9 এ আলো পড়ছেন, আমরা একটা বস্তু কখন দেখি ভাইয়া? বস্তু থেকে আলো আসলে না? হ্যাঁ। আমরা এখানে একটা বস্তু দেখা নিয়ে চিন্তা করতেছি, তার মানে আলো কোথা থেকে আসবে? বস্তু থেকে। তাহলে অন্য দিক থেকে আলো আনার দরকার আছে? আসলে আমি তপন স্যারের কনভেনশনটা একটু বুঝাই বলি, চলেন। আমি এটা পড়াই না, কেন পড়াই না, কারণ হচ্ছে তাতে জ্ঞানজাম হয়। দেখেন আমি একটু বুঝাই বলতেছি, খেয়াল করেন। তাতে ধরেন আলোক রশ্মি এখানে আসলো, এটা মাধ্যম 1, এটা মাধ্যম 2, মানে এটা তপন স্যারের বইয়ে যেভাবে কনভেনশনটা বলছে সেটা বুঝিয়ে বলতেছি। আলো যে মাধ্যমে প্রতিসরিত হবে, মানে ধরেন আলোক রশ্মি এখানে কি মাধ্যম 2 এ প্রতিসরিত হচ্ছে না, কিন্তু তার ফোকাস বা বক্রতার কেন্দ্র কোথায়? ডানে না বামে? বক্রতার কেন্দ্র বামে। আলোক রশ্মি প্রতিসরণের পরে যে মাধ্যমে যাবে, বক্রতার কেন্দ্র যদি ওই মাধ্যমে থাকে তাহলে সেটা পজিটিভ, আর প্রতিসরণের পর আলোক রশ্মি যে দিকে যাচ্ছে বক্রতার কেন্দ্র যদি সেদিকে না থাকে তাহলে নেগেটিভ। অনেক কঠিন জটিল কথাবার্তা। দেখেন আরেকবার আমি রিপিট করি। ধরেন মাধ্যম 1, মাধ্যম 2, আলোক রশ্মি প্রতিসরণের পর যে মাধ্যমে যাচ্ছে বক্রতার কেন্দ্র ওই মাধ্যমে থাকলে আর পজিটিভ, বক্রতার কেন্দ্র ওই মাধ্যমে না থাকলে আর নেগেটিভ। দেখেন যারা রিসার্চারের বই পড়ছেন দেখবেন কথাটা, এই কথাটা একটু ঘুরে পেঁচায় বলা আছে। এখন আমি এই কথাটা আপনাদেরকে কেন শিখাই নাই, আমার কাছে এটা শুধু শুধু জ্ঞানজাম মনে হয়। দেখেন একটু ভালো মতো খেয়াল করেন, আমি এখন বইয়ের সঙ্গে যে আমার জিনিসটা সম্পূর্ণরূপে সঙ্গতিপূর্ণ সেটার প্রমাণ দিয়ে দিচ্ছি। খেয়াল করে দেখেন, মাধ্যম 1 থেকে মাধ্যম 2 আলোক রশ্মি যাচ্ছে, এখানে বক্রতার কেন্দ্র কি মাধ্যম 2-এই না? তাহলে বইয়ের সংজ্ঞা অনুযায়ী এই আরটা পজিটিভ। আমি কি শিখাইছি? আলোক রশ্মি যখন যাচ্ছে, তাকান উত্তল না অবতল দেখতেছেন, উত্তল হইলে সেটা কি পজিটিভ, শেষ, সঙ্গতিপূর্ণ। এবার দেখেন আলোক রশ্মি এইখানে আসলো বাম পাশ থেকে, কিন্তু বক্রতার কেন্দ্র আছে কোথায়? প্রতিসরণ হচ্ছে ডান পাশে, বক্রতার কেন্দ্র কি ওই মাধ্যমে না উল্টা পাশে? উল্টা পাশে আছে, তাহলে এখানে আরটা হবে নেগেটিভ। আমি কথাটাকে কিভাবে রিফ্রেশ করছি? আলোক রশ্মির দিক দিয়ে তাকান, যদি অবতল দেখেন নেগেটিভ পাবেন। এখন আপনারাই ডিসাইড করেন কোনটা মনে রাখার সোজা, কোনটাকে প্রকাশ করা সোজা। সো মাঝে মধ্যে আমার স্যারদের প্রতি মন খারাপ হয় এই কারণে যে স্যাররা বইটা মাঝে মধ্যে উনাদের জন্য লিখেন, আমাদের ছাত্রদের জন্য লিখেন না। আর আমি পড়ানোর সময় আমি শিক্ষক হিসেবে পড়ানো পছন্দ করি না, আমি চিন্তা করি আমিও ছাত্র, আমি কিভাবে সহজে শিখবো সেটা আমি পড়ানোর চেষ্টা করি।
ওকে দীপিত, আপনি কি কোশ্চেনের অ্যানসার এখন ক্লিয়ার হয়েছে কিনা আপনার? জি ভাই, আরেকটা হলো ইউ আর ভি এর কখন সাইন পজিটিভ আর নেগেটিভ, এটা কি লাগবে? ইউআর ভি এর অবশ্যই ভাইয়া, ম্যাথের জন্য এটা তো খুব জরুরি। আমি তো এই যে নেক্সট ক্লাসে যখন আপনাদেরকে রশ্মি চিত্রগুলো আঁকতে শুরু করব, ওইটা ইউআর ভি এর পজিটিভ নেগেটিভ দেখাবো এক। আর 2 নাম্বার ভাইয়া, আলোক যন্ত্র যখন আমরা পড়বো, টেলিস্কোপ বা হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র, তখন তো ভাই এটা ভয়ঙ্কর ইম্পর্টেন্ট ইউআর ভি এর সাইড। হ্যাঁ মানে আগে ক্লাসের আর কি পড়া যে লাইট যেখান থেকে ইনসিডেন্ট হবে সেখানে যদি অবজেক্টটা থাকে তাহলে সেটা ইউ হবে পজিটিভ, তাহলে নেগেটিভ। হ্যাঁ 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 হ্যাঁ, ওই তো ওই ইমেজের ব্যাপার না আর কি, ইমেজের ব্যাপার না। ও শুধু ইউ। হ্যাঁ শুধু ইউ আর কি, ওই যে ইউ বাই একটা আছে নিউ বাই ভি প্লাস নিউ বাই। হ্যাঁ হ্যাঁ, ওটা তো অবশ্যই ইম্পর্টেন্ট। এই ওটাতে ম্যাথ করাইলাম না আপনাদের, দেখাইলাম না, এই যে আমি বুঝছি আপনার। ইউ আর ভি মনে হয় বলেন নাই, আমি শিওর না। হ্যাঁ ইউ আর ভি বলার দরকার নেই, কেন আমি আপনাকে বুঝাই বলি। এই সিনারিওতে ইউ অলওয়েজ পজিটিভ, এখানে ইউ নেগেটিভ হওয়ার সুযোগই নেই, কারণ আমি সবসময় আলোক রশ্মি আসতেছে সেটা অনুযায়ী কাজ করতেছি। সো আমার এটা যদি মাধ্যম 1 হয় মিউ 1, এটা যদি মাধ্যম 2 হয় মিউ 2, বস্তু যে মাধ্যমে আছে তাহলে এই বস্তুর দূরত্বটা হচ্ছে ইউ, আর অন্য মাধ্যমটা হচ্ছে মিউ 2, তাহলে মিউ 2 বাই ভি প্লাস মিউ 1 বাই ইউ সমান মিউ 2 মাইনাস মিউ 1 বাই আর। সো এখানে ইউ অলওয়েজ পজিটিভ, কারণ বস্তু থেকে আলোক রশ্মি আসলে আমরা দেখব। আর ভিটা পজিটিভ হলে বাস্তব বিম্ব, নেগেটিভ হওয়া মানে অবাস্তব বিম্ব তৈরি হচ্ছে। ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ হ্যাঁ এবার বুঝছি, ঠিক আছে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। ওকে, তাহলে আর কোনো কোশ্চেন যদি কারো থাকে বলতে পারেন, আর কোশ্চেন না থাকলে মানে হচ্ছে সবাইকে টাটা বলে দিব। ওকে, তাহলে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।